আসিফ মাহমুদ সজীব ভাইয়ের কথা আসছিল, তিনি বলেছেন যে ছায়া মন্ত্রিসভা গঠন করা হবে। আসলে ছায়া মন্ত্রিসভাটা কি, কিভাবে ছায়া কাজ করবে? মন্ত্রিসভা হচ্ছে বিরোধী দল চাইলে প্রতিটি মন্ত্রিসভার বিপরীতে তাদের একজন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এরকম একটি ধারণা দিয়ে একটা ছায়া মন্ত্রিসভা গঠন করতে পারে। এবং তারা যেটা করে, ওই মন্ত্রিসভা থেকে যে মন্ত্রিসভা চলছে তাদের যে কাজকর্ম তার বিপরীতে তাদের কর্মসূচি বা তাদের উপদেশ বা তাদের পরিকল্পনাগুলি জনগণকে জানায় যে এটা এইভাবে না করে এইভাবে করা যেত, এইভাবে না করে এইভাবে। ওনারা ছায়া মন্ত্রিসভা গঠন করলে তো ওনাদের একটা ছায়া প্রধানমন্ত্রী থাকবে। ছায়া প্রধানমন্ত্রীটা কে? আর আমি এই যে ওর খালেদের কথা শুনতে শুনতে একটা সার্চ দিয়েছিলাম, তো সেখানে আমার কাছে প্রথমে ভেসে আসলো News24 অনলাইনের একটি সংবাদ। ওটার হেডলাইন হচ্ছে সাংবাদিকদেরকে দেখে নেওয়ার হুমকি দিলেন হাসনাত আব্দুল্লাহ। তো কেউ যদি কাউকে দেখে নেওয়ার হুমকি দেয় তাহলে তো তাকে দেখলে মানুষ ভয় পাবে না, ও নিজে ভয় দেখাইতে পারবে। কিন্তু কেউ যদি প্রশ্ন করে সভয় বলবো না নির্ভয়ে, অথবা যদি অভয় দেন তাহলে বলি, এটাকে তার কাছে মনে হয় যে এটা তেল দেওয়া হচ্ছে, এটা তাকে সম্মান করা হচ্ছে। এটা তাকে সম্মান অসম্মানের বিষয় না। আমরা ছোটবেলায় দুইটা আমরা অনেকগুলো বই পড়েছি, তার মধ্যে একটা হচ্ছে আরব্য উপন্যাস, একটা হচ্ছে পারস্য উপন্যাস, একটা হচ্ছে গোপাল ভাঁড়ের বই, একটা হচ্ছে নাসিরুদ্দিন হোজ্জার বই, তাই না? এই বইগুলো আমরা পড়েছি। এই প্রত্যেকটা বইয়ে দেখা যায় তো তারা সম্রাটের দরবারে বা রাজার দরবারে, বা ওই সময় তো আর গণতান্ত্রিক শাসক প্রধানমন্ত্রী নাই, রাজার একটা মন্ত্রী থাকতো, ওইসব দরবারে কথা বলে। প্রত্যেকটা লাইনে লেখা থাকতো যদি অভয় দেন তাহলে একটি কথা বলি, অথবা সভয় বলবো না নির্ভয় বলবো। এইটা একটা আদব, এটা একটা কায়দা, এটা একটা বিনয়। আনফর্চুনেটলি বিনয় তো তারা বহু আগেই পাঠিয়ে দিয়েছেন বেহেশতে। তারপরে বেহেশতের টিকিট বিক্রি করেছেন, তারপরে বেহেশতের টিকিটওয়ালাদের সাথে গিয়ে ইলেকশন করেছেন। তারপরে এখন কেউ যদি বিনয় প্রদর্শন করে, আপনি এত রেগে আছেন কেন? আমি রেগে নাই, আমি রেগে নাই। বেয়াদবি, বেয়াদবি কোনো দেশের আইন হতে পারে না, বেয়াদবি কোনো দেশের নিয়ম হতে পারে না। বেয়াদবি, বেয়াদবি কোনোভাবেই গ্রহণযোগ্য বিষয় না। কিন্তু এই বেয়াদবি তো সরকারিভাবে করা হয়েছে। তা আমি সেটা আমার কাছে এবং মনে হয় এখন এখন একজন মানুষ যদি তার স্বভাব সুলভ কার্টেসি কাউকে দেখায়, বিনয় দেখায়, সেটা তাদের কাছে মনে হয় মাথা নত করা, আর এটা মাথা উঁচু করা। সেটা আমি নিজের ব্যক্তি একটা, কারণ প্রশ্নটা কি সেটা আমার দেখতে হবে। ছেলে আমাকে অনেক সময় প্রশ্ন করতে বলে জিজ্ঞেস করে যে বাবা আমি কি প্রশ্নটা করবো তোমাকে। সেটা তো বাবা না, হিসেবে তুষার ভাই আপনি ওদের কথা বললেন। আমার শিক্ষক প্রফেসর আলী রিয়াজ, আমি ওনাকে প্রশ্ন করলাম যে আমাদের মতিউর রহমান চৌধুরী মানে মানব জমিনের সম্পাদক ওই সময় বলছিলেন যে আমরা তো উপদেষ্টাদের নিয়ে কিছু লিখতে পারতেছি না, সব উপদেষ্টা তো ফেরেস্তা, এরকম না, মানে পরিসংখ্যানের একটা নিয়মেও তো সবাই ভালো মানুষ হইতে পারে না একটা সংঘের মধ্যে। তো স্যার এটা এরকম কেন হইলো, আপনি কি মনে করেন, বা কাছাকাছি এরকম একটা প্রশ্ন করছে। তো সে বলতেছে যে তবু তো ভালো খালেদ এখন এই আমলে এসে প্রশ্নটা করতে পারতেছেন। আমি বললাম যে স্যার শেখ হাসিনার আমলেও তো 2-3টা এরকম কথা বলা গেছে, বা শেখ হাসিনার আমলেও তো আমরা ওই সোনার মেডেলে গয়না নাই, রূপপুরে বালিশ নাই, এগুলির কথা বলছি না। খালেদ আপনার কথা কিন্তু ফেসিবাদের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে, এবং এই কথা নিয়ে আমাকে 2500 গালি খাইতে হইলো। আলী রিয়াজ কি জানি এক ভ দিয়ে আরেক শব্দ শিখছে, আলী রিয়াজ ... দিয়েছেন খালেদ মহিউদ্দিনকে, এবং এটা তো একটা ট্যাগিং, এই ট্যাগিং তারা করে গিয়েছে। এবং আলী রিয়াজ এটা আমাকে বললেন নোয়িং ভেরি ওয়েল, উনি আমাকে 30 বছর ধরে চিনেন, তারপরে উনি এটা বলতে পারলেন যে খালেদ আপনার কথা ফেসিবাদের পক্ষে চলে। খালেদ এটা শেষ হবে কোথায়, মানে এই সব আমলে কি আমরা এই ট্যাগিং এর শিকার হতে থাকবো? তুষার ভাই কোক এটা আমি তুষার ভাইয়ের কথা মুখের কথা কেটে নিছি, পরে তুষার ভাই আমি খালেদের কথা পছন্দ করি। আমার মানে আমি ওর সাথে ঘন্টার পর ঘন্টা দিনে আড্ডা দিয়েছি। আমরা একসময় একমত হয়েছিলাম যে বাংলাদেশের কয়লা তুলে আমাদের পোড়ানো উচিত, কারণ এই কয়লা পরে দেখা যাবে আমাদের আর তুলতে দিবে না। এই যে এখন ট্রাম্প সাহেব আর এই কয়লা কিন্তু তুলতে দিবে না, এখন গ্যাস কিনতে বাধ্য করেছে, এবং সেটা আবার চুক্তি করে এসেছে জনাব প্রধান উপদেষ্টা। হ্যাঁ, তো আমি আপনাকে একটা কথা বলি, রমজান মাসে এখনো বাকি আছে, উনি রমজানের যে একটা শুভেচ্ছা বাণী থাকে না, ওটা উনি দিয়ে দিয়েছেন। এটাও উনি তারেক রহমানকে এখন দিতে দিচ্ছেন না, আগেই উনি দিয়ে যাচ্ছেন। আসেন আমরা আসল জায়গাতে আসি। এই যে আমরা যে কালচারটার কথা বলছিলাম, ট্যাগিং, একটা অনুষ্ঠানে আমি গিয়েছি, সেখানে প্রেস উইং এর এক ভদ্রলোক হাজির ছিলেন। তর্কে যখন উনি বুঝতে পারছেন যে উনি আর পারছেন না, আলোচনা ওনার কথা সহযুক্তিক, তখন উনি বললেন এই যে সফট আওয়ামী লীগার।
আচ্ছা, এবার আমি আপনাকে প্রশ্ন করি, আলী রিয়াজ সাহেব আমাদের সবাইকে ভোট দিতে বলেছেন। হ্যাঁ ভোট দিবেন, হ্যাঁ ভোটের ভিতর দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা করবে, হ্যাঁ ভোট দিতেই হবে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, শপথ অমুক দিন হবে, তমুক দিন হবে, এখনো বলে যাচ্ছে। এই ভদ্রলোক নিজে ভোট দেয় নাই। এই ভদ্রলোক বাংলাদেশের ভোটার না। যে আমার দেশের ভোটার না অথবা ভোট দেয় না, সে আমাকে এসে শিখিয়েছে কেমনে ভোট দিতে হবে। জি, তো ওনার শেখানো ভোট আমি মানি না তো, এবং নাগরিক হিসেবে ওনার শেখানো ভোট না মানার অধিকার আমার আছে। এই অধিকার কেড়ে নেওয়ার অধিকার বাংলাদেশের তো নাই, বিশ্বের কাউকে দেওয়া হয় নাই। আমার নাগরিক অধিকার আছে, যে লোক আমার এখানে ভোট দেয় না সে আমারে ভোট দিতে বলবে আর আমি তার কথা মতো ভোট দিব। আগে একটা ভোট দিতেন, দিয়া প্রমাণ করতেন আপনিও হ্যাঁ এর পক্ষে আছেন। আপনি বাংলাদেশের ব্যালট বাক্সকে ভোট দেওয়ার উপযুক্ত মনে করেন নাই, এবং এই প্রশ্ন করা যায় না ওনাদের সময়। না। ওনারা বহু প্রশ্ন করতে দেন নাই। না, কিন্তু তুষার ভাই, আপনি কি মনে করেন না যে যেমন ধরেন আপনি আমারে একটা কথা বললেন, কিন্তু সেই কাজটাও কি আপনার করতে হবে? আপনি তো আমার নির্দেশ দিয়ে বা নির্দেশ পরামর্শ এটা দিতেই পারেন, যেটা আপনি করেন না। করতে হবে কোন জায়গায় আমি আপনাকে ব্যাপারটা বুঝিয়ে বলি। হ্যাঁ। আপনি আমাকে বলছেন দেখেন বাংলাদেশের সকল মানুষের একটা কাজ করা উচিত, তখন আপনাকে ওই কাজটা করতে হবে। আচ্ছা, ওনারা সবাইকে বলছেন বাংলাদেশের সব মানুষের হ্যাঁ ভোট দেওয়া উচিত। কিন্তু উনি যদি বাংলাদেশের মানুষ না হন তাহলে কি তাহলে বাংলাদেশের মানুষ না হইয়া বাংলাদেশের জিনিসপত্র ঠিক করতে আসছে কেন? কেন ওই যে বিদেশি কোচ আসে না? আপনি গর্ডন গ্রিনিজ দিয়ে কত ভালো ভালো খেলাইলেন আপনি হ্যাঁ বাংলাদেশে। হ্যাঁ হ্যাঁ, বিদেশি কোচ আসে। এই যে দেখেন খালেদ আমার সাথে এখন উপস্থাপকের রোলে আমি বুঝাচ্ছি না, তুষার ভাই। দেখছি অনেকদিন বিদেশে থাকি বলে আপনার লগে তো হ্যাঁ হ্যাঁ আসেন। এই বিদেশি কোচকে আমরা কি করেছিলাম আপনার মনে আছে? ঢাকাতে বাইর করে দিয়েছিলাম। না, ঢাকা কেন দিয়েছিলাম মনে আছে? উনি বলেছিল বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার উপযুক্ত হয়। হ্যাঁ, হ্যাঁ। তো আমার কথা হচ্ছে ওইখানে হ্যাঁ। আমি উপযুক্ত না, হ্যাঁ। এই জন্যই তোমাকে নিয়ে আসা হয়েছে। তুমি উপযুক্ত করতে পারো নাই, আবার বড় বড় কথা। তো তুমি নিজে ভোটটা দাও না। আর তুমি কি কোথাও বলেছো যে তুমি আমার দেশের নাগরিক না? তুমি কোথাও বলেছো উপদেষ্টারা হিসাব দিল তুমি দিবা না? আমি ওনাকে তুমি করে বলছি, এটা ওনাকে বলছি না, আমি সত্য ভাষায় এসে বলছি। উনি আপনি এবং উনি 100 বার আপনি। উনি আমার বড় ভাই, উনি একসময় বিতর্ক করেছেন, আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি, কিন্তু আমি ওনাকে ওই শ্রদ্ধার মধ্যে থেকেই এই সমালোচনাটা করতে চাই। আমার বড় ভাই হওয়ার জন্য তো তাকে একটা শ্রদ্ধার উপযুক্ত তার জায়গা থাকে। কিন্তু তুষার ভাই, আপনি যেগুলি তার দোষ কইতেছেন, এটা দোষ না। মানে আপনি যেগুলি তার কইতেছেন এগুলি তো আমার কাছে দোষ লাগতেছে না। বিদেশি একটা লোক যার জন্ম বাংলাদেশে, সে বাংলাদেশটা উদ্ধার করতে তো আসতেই পারে। হ্যাঁ, আসতে পারে, হ্যাঁ, অবশ্যই। কিন্তু আপনি উদ্ধার করে দিলেন যখন, মনে করেন আপনি মাঠে ঘাস লাগিয়েছেন। এই পুরা ইলেকশনে তো শুধু আলী রিয়াজ স্যার জিতছে 77%, ফ্লাইং কলার। এক্স্যাক্টলি, উনি ফ্লাইং জিতেছেন। কলার। আর এবং উনি জিতার আগেও জিতছে, সবাইরই কনভিন্স করে ফেলাইছে। হ্যাঁ, এবং একটা টিকও দিয়ে দিয়েছে আগে, যা করার তাই করেছে। এখন কিন্তু উনি নিজে ওই টিকের পক্ষে গিয়ে একটা সিল মারে নাই। এই নির্বাচনের কোথাও উনি অংশ নেয় নাই। যে সংবিধান বদলানোর জন্য উনি গণভোট করছেন, সেই সংবিধান বদলের পক্ষে ওনার হ্যাঁ নাই। জি তুষার ভাই, তারপরে বিরোধীতে যাবেন। আরেকটা জিনিস খালি আমি আপনাকে বলে দিই, সকল উপদেষ্টা সম্পদের হিসাব দিল, উনি দিল না কারণ উনি নাকি বেতন নেয় নাই বলেছে একটা। আরেকটা হচ্ছে উনি আসলে এইখানে ট্যাক্স দেয় না, উনি এখানকার করদাতা না। কিন্তু আমরা কি কে করদাতা আর কে করদাতা না তার সম্পদ জানতে চেয়েছি, নাকি বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে যারা বসেছিলেন তাদের সম্পদ বেড়েছে কতটা, কমেছে কতটা, আয় করেছে কতটা, সেটা জানতে চেয়েছি। এমন কি হতে পারে না খালেদ যে আপনি আসলেন এবং তারপরে আপনি এখানে আসার পরে দেখা গেল আপনার আমেরিকার অ্যাকাউন্টে স্ফীত হয়েছে? যদি প্রফেসর মোহাম্মদ ইউনূস তার বিদেশে থাকা সম্পদের হিসাব দিতে পারে, যদি আরো একাধিক উপদেষ্টা তাদের বিদেশে থাকা সম্পদের হিসাব দিতে পারে, আলী রিয়াজ সাহেব দিলেন না কেন? কারণ আলী রিয়াজ সাহেব বেতন নেন নাই, আপনার সাথে তার কোনো আর্থিক লেনদেন নাই। আমার সাথে যে আর্থিক লেনদেন নাই এটা প্রমাণ করার জন্য তো তার সম্পদের হিসাবটা দিতে হবে, যে দেখেন আপনার সাথে আমার আর্থিক লেনদেন নাই। আমি আমার বসকে দিয়েছি, সেটা এটা প্রফেসর ইউনূসকে দিয়েছি। বস তো ওনার কাছে হিসাবটা চায়। আমাকে আমার প্রডিউসার বারবার বলছে বিরতিতে যেতে হবে। তুষার ভাই, আপনি এখন বিরতিতে যান। আমাকে বলছে বিরতিতে যেতে অনেকক্ষণ ধরে, আমি যেতে পারছি না।